আর ভিডিওটাকে অফ রাখি তাহলে ফার্স্ট। ওকে, তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আমরা অনেকগুলো লাইব্রেরি ফাংশন নিয়ে কথা বলেছি। তার মধ্যে গত ক্লাসে এসটিআর, ইউপিআর, এসটিআর, এলডব্লিউআর তোমাদের মনে আছে কিনা, আর অনেকগুলো লাইব্রেরি ফাংশন নিয়ে আমরা ডিসকাস করেছি। একটা লাইব্রেরি ফাংশন এখনো বাকি আছে, সেটা হচ্ছে এসটিআর সিএমপি। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইব্রেরি ফাংশন, যেটা আসলে অনেক কাজে লাগে। নামেই বুঝে যাচ্ছে, দেখো এসটিআর সিএমপি মানে কি, যে দুটো স্ট্রিং কম্পেয়ার করবে। এসটিআর সিএমপি, সিএমপি ফর কম্পেয়ার। তো এখন দুটো স্ট্রিং, স্ট্রিং বলতে তো আসলে শব্দ বা বাক্য, এটা আমাদের কম্পেয়ার করার প্রয়োজন কেন হতে পারে? ওয়েল, আমাদের হয়তো মনে করো তোমার ডেটাবেজে অনেক ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। এখন কোন একটা ইউজার লগ ইন করতেছে, সে কারেক্ট পাসওয়ার্ড দিল কিনা তুমি কিভাবে চেক করবে? তার আগের পাসওয়ার্ড তোমার সিস্টেমে স্টোর থাকবে। তারপর তুমি করবে কি, তার ইউজার নেমটা নিলা। ইউজার নেমটা একটা স্ট্রিং, একটা শব্দ হতে পারে। এইটা তুমি খুঁজে বের করবে তোমার ডেটাবেসে, এই শব্দটা কোথায় আছে। তখন কিন্তু তুমি শব্দটা খুঁজবা মানে কি, তোমার ডেটাবেসে আসলে অনেকগুলো ইউজার নেম। হ্যাঁ, ইউজার প্রথমটা হচ্ছে ইউজার নেম এবং পরের কলাম মনে করো হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। তো তুমি প্রথম জনের কাছে গেলা, এই ইউজার নেম আর তার যে ইউজার নেম এটা কি সেম কিনা। তারপর নেক্সটটার কাছে গেলা, নেক্সটটার কাছে গেলা, একটা জায়গায় তোমার ম্যাচ হয়ে যাবে। যেই ম্যাচ হয়ে গেল তখন তুমি করসপন্ডিং পাসওয়ার্ডটাকে নিয়ে নিয়ে দেখলা যে এ যখন এখন পাসওয়ার্ডটা দিচ্ছে, আর তার আগের জমাকৃত পাসওয়ার্ডটা কি ছিল, দুটো মিললো কি। তাহলে এখানে কিন্তু ম্যাচিং এর একটা ব্যাপার রয়েছে। তো অনেক জায়গায় লাগে। ইভেন ধরো আমরা যদি গ্রেডশিট তৈরি করি, আমরা পরবর্তীতে ফাইল নিয়ে কাজ করব, তো গ্রেডশিট তৈরি করার সময় আমরা কি করি, তার নাম এবং মার্কস, তারপরে গ্রেড, এগুলো সব সেভ করে রাখি। তো পরবর্তীতে যখন একটা স্টুডেন্ট এসে জানতে চায় যে তার মার্কটা কত ছিল বা গ্রেডটা কত ছিল, তখন তার নাম ধরে আমাকে সার্চ করতে হবে। তাহলে তার নামটা নিব এবং আমার যে আগে থেকে আহ, ইয়ে ছিল, জমা ছিল, সেইখানে এই নামটা এক্সিস্ট করে কিনা। যদি করে তাহলে সে, তার মার্কসটা কত সেটা দেয়। তো বিভিন্ন কাজে আসলে এসটিআর সিএমপি জিনিসটা লাগে। তাহলে এবার আসি আমরা, দুটো স্ট্রিং তুলনা করলে কি দাঁড়াবে বা রেজাল্টটা কি হবে। আচ্ছা, আমাদের স্ট্রিং দুটো কি, এস আর টি। প্রথম কথা হচ্ছে এস আর টি এক্সাক্ট সেম হতে পারে, আবার এস বড় হতে পারে, এস ছোট হতে পারে। আচ্ছা, এইবার তুমি বলতে পারো যে স্ট্রিং এর আবার বড় ছোট কি, বা শব্দের মধ্যে বড় ছোট বিষয়টা কি, এটা তো আমাদের আসলে জানতে হবে। দেখো, সংখ্যায় কিন্তু বড় ছোট আছে। তো সংখ্যায় বড় ছোট আছে, তার মানে শব্দের মধ্যেও বড় ছোট বলে একটা বিষয় আছে। যেমন আমরা যদি বলি যে, মনে করো একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা 4, 5 4 এর থেকে বড়। কেন বড়? কারণ 4 আগে আসে, 5 পরে আসে। আমরা যখন সংখ্যাগুলোকে সাজাই, 1 2 3 4 দেন 5। তো সেই রকম শব্দের ক্ষেত্রেও ওই একই জিনিস। অর্থাৎ শব্দ, যেই শব্দটা ডিকশনারিতে আগে আসে সে আসলে ছোট, যে ডিকশনারিতে পরে আসে সে বড়। তার মানে শব্দের লেন্থ দেখে আমার বড় ছোট বলা যাবে না। মনে করো আমরা একটা শব্দ নিলাম, আহ, ধরো তুমি একটা শব্দ নিলা অ্যাপেল, আর একটা শব্দ নিলা এক্স, কুড়াল। কুড়াল দিয়ে আমরা কাট কাটি। এখন তোমার কাছে মনে হতে পারে যে এইটা ছোট, এইটা বড়, কারণ এর মধ্যে তো অনেকগুলো অক্ষর। আসলে কিন্তু তা না। আসলে এইটা বড় হবে না, এটা ছোট হবে।
অ্যাপেল কেন ছোট? কারণ এ এর পরে আছে পি। তাহলে আমরা যদি ডিকশনারিতে সাজাই, অবভিয়াসলি আমরা ডিকশনারিতে যখন খুঁজবো অ্যাপেল শব্দটাকে, দেখবো যে অ্যাপেল শব্দটা আগে আসছে আর এক্স শব্দটা পরে আসতেছে। সেই কারণে অ্যাপেল ইজ অ্যাকচুয়ালি লেস দেন এক্স, নট গ্রেটার দেন। গ্রেটার দেন হবে যদিও লেংথ বড়। তো এই এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমি তাকে যে শব্দটা দিচ্ছি, যে শব্দ দুটো দিচ্ছি, যেমন দেখো strcmp আমরা কিভাবে কল করব, এটা। তাহলে সে করে কি, আমাদেরকে একটা ইন্টিজার ফেরত পাঠায়, একটা ফিডব্যাক দেয়। তাহলে তুমি strcmp s, t কল করলা, করলে সে আমাদেরকে একটা ফিডব্যাক দেয়। যেমন তোমরা পাও ফাংশন কল করেছিলা, পাও ফাংশন কি করে, সেও ফিডব্যাক দেয়। আমি কার পাওয়ার বের করতে যাচ্ছি, মনে করো তুমি বললা 2^3, তাহলে 2^3 সে ক্যালকুলেশন করলো, করে আমাকে বললো যে তোমার রেজাল্ট তো 8। ফিডব্যাক দেয়। ফিডব্যাকটা আমরা কি করি, একটা ভ্যারিয়েবলের মধ্যে জমা রাখি। এখানে ওই একই কাজ করতে হবে। দুটো শব্দ তাকে পাঠালাম, পাঠালে সে যেটা ফেরত পাঠায় সেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে জমা করতে। এবার এই ভ্যারিয়েবলটার ভ্যালু দেখে তোমাকে ডিসিশন নিতে হবে যে শব্দ দুটার রিলেটিভ অবস্থান কি। আচ্ছা, ভ্যারিয়েবলের মান কি হবে? এই এন এর মান, যদি শব্দ দুটো সেম হয় তাহলে এন এর মান হবে 0। আর যদি এস বড় হয় তাহলে একটা পজিটিভ সংখ্যা রিটার্ন করে। আর যদি এস ছোট হয় তাহলে একটা নেগেটিভ সংখ্যা রিটার্ন। কত রিটার্ন করবে সেটাও আমরা এক্স্যাক্টলি বলে দিতে পারবো। আসলে দুটো আস্কি ভ্যালু ডিফারেন্স, মানে যে এখানে গিয়ে চেঞ্জটা ঘটলো। যেমন এখানে কি হচ্ছে দেখো, এ এ মিলে গেছে, তারপরে কি এখানে আছে পি আর এখানে আছে এক্স। তাহলে পি এর আস্কি ভ্যালু নিলা, এক্স এর আস্কি ভ্যালু নিলা, এই দুটাকে বিয়োগ করলো। যেহেতু পি আগে আসে তাহলে বিয়োগফলটা একটা নেগেটিভ নাম্বার। বাট নেগেটিভ নাম্বার কত হবে সেটা হচ্ছে আস্কি ভ্যালু দুটো বিয়োগ করার পরে পাওয়া যাবে। সব শব্দের ক্ষেত্রে তো আস্কি ভ্যালু বিয়োগ করলে এক পাওয়া যাবে না, এক এক শব্দের ক্ষেত্রে এক একটা পাওয়া যাবে। বাট আমাদের মেইনলি বুঝতে হবে যে নেগেটিভ একটা কিছু পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে এস যদি টি এর সমান হয়, যদি দুটো শব্দ আমি একই দেই তাহলে 0 রিটার্ন করবে। যদি প্রথমটা বড় দেই তাহলে পজিটিভ সংখ্যা, প্রথমটা যদি ছোট দেই তাহলে নেগেটিভ সংখ্যা। আমরা উদাহরণ দেখি। এই যে দেখো, তোমাকে বেশ কিছু উদাহরণ দেয়া আছে। এই S1 মনে করো একে দিলাম, আর S2 দিলাম টি কে, এই দুটোকে দিয়ে দিলাম। এখন দেখো এখানে আছে কি, এ এ এ এ, আর এখানে আছে এ বি সি ডি। তাহলে এইটা এইটা মিলে গেছে, বাট এইটা আর এটা তো মিলে নাই। এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি। ক্যাপিটাল এর আস্কি ভ্যালু 65, ক্যাপিটাল বি এর আস্কি ভ্যালু 66। তাহলে এই দুটো যদি বিয়োগ করি, -1। তার মানে আসলে আমি নেগেটিভ পাবো, যেহেতু এটা ছোট, ডিকশনারিতে এটা আগে আসবে, এটা বড়, সেই জন্য আমি <<0 মানে নেগেটিভ একটা সংখ্যা পাবো। এবার দেখো B123 A089, তাহলে এর প্রথমেই কিন্তু টাই ব্রেক হয়ে গেছে। এর হচ্ছে বি, এর হচ্ছে এ। আর বি যেহেতু, বি এই শব্দটা বি দিয়ে শুরু হয়েছে, ডিকশনারিতে তো এটা পরে আসবে, তাহলে এটা একটা পজিটিভ ভ্যালু পাবো এইটার কারণে। যে এইখানে আবার চেক হবে 1 আর 4 এদের মধ্যে। তাহলে 1 এর আস্কি ভ্যালু 47, আর 4 এর আস্কি ভ্যালু 51। 1 2 3 4, 47 তো 50, তাহলে 50 হবে। যাই হোক, 1 তো বোঝাই যাচ্ছে, 1 আজকে ভ্যালু কম হবে 4 এর, তাহলে মানে এটা নেগেটিভ সংখ্যা রিটার্ন করবে। আচ্ছা, এইখানে দেখো এই দুটো শব্দ সেম, এবিসি 888, এবিসি 888, তাহলে তো এখানে 0 রিটার্ন করবে। আমরা বলেছি যে একই হলে 0 রিটার্ন। এইখানে কি হবে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবিসি আর এখানে হচ্ছে এবিসিডি, অর্থাৎ এরই একটা অংশই। বাট অসুবিধা নাই, আমরা জানি যে এবিসি এর পরে নাল থাকে। তাহলে এ আসলে ডিকশনারিতে ছোট, এ আসলে ডিকশনারিতে বড়। তাহলে আমরা নাল থেকে ডি, হ্যাঁ এর যেখানে নাল, এর এখানে হচ্ছে ডি, তাহলে নালের আজকে ভ্যালু 0, আর ডি এর আজকে ভ্যালু আমরা জানি, হ্যাঁ 101। তাহলে এটা -101 এরকম একটা কিছু। তাহলে এই হচ্ছে ব্যাপার। আমরা একটু
উদাহরণ দেখি, প্রোগ্রামিং উদাহরণ। দেখো আমরা 3টা স্ট্রিং নিয়েছি। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস, বলো। তার মানে স্যার যে পজিশনে মানে ক্যারেক্টার গুলোর ডিফারেন্স মানে ইনইকুয়ালিটি হবে, সেই ক্যারেক্টার গুলোর আস্কি ভ্যালুর ডিফারেন্সটা রিটার্ন করবে, রাইট? মানে যেই জায়গাটায় মিসম্যাচ হবে, জি ইকুয়ালিটি হবে না, মানে মিসম্যাচ হবে। ইয়েস। জি জি, ইনইকুয়াল। আচ্ছা, এখানে দেখো যে S1 S2 আর S3 তিনটা স্ট্রিং এ তিনটা শব্দ আছে। S1 এ আছে ক্যাট, S2 তে আছে ক্যাট, S3 তে আছে ডগ। এখন তুমি strcmp কল করলা, কাকে কল করেছো? S1 আর S2 নিয়ে। তাহলে S1 এ যে শব্দ আছে ক্যাট, S2 তেও তো ক্যাটই আছে, তাহলে দুইটা তো সেম। সেম হলে আমরা জানি যে জিরো রিটার্ন করে। তাহলে আমরা কি রিটার্ন করলে এটা এক্স এ রেখেছি, এবার এক্স তুলনা করতেছি, আমরা বলছি এক্স কি জিরো কিনা। হ্যাঁ, এক্স তো জিরো হবে। কারণ কি? কারণ আমি যে তাকে যে দুটো শব্দ দিয়েছি দুইটাই ক্যাট, একই শব্দ। তাহলে একই শব্দ হলে জিরো রিটার্ন করে, জিরো রিটার্ন করলে তাহলে দে আর সেম, এটা প্রিন্ট হবে। আর বাকি এলস ইফ এক্স ইজ লেস দেন জিরো, এক্স ইজ গ্রেটার দেন জিরো, তো লেস দেন জিরো তো আর হচ্ছে না, গ্রেটার দেন জিরো হচ্ছে। তাহলে আমরা দে আর সেম এই কথাটা প্রিন্ট হবে আসে। আচ্ছা, আমরা S1 S2 না দিয়ে যদি আমরা S1 S3 দিতাম, এখন শব্দ দুটো চেঞ্জ হয়ে গেল। তাহলে একটার মধ্যে আছে ক্যাট আর একটার মধ্যে আছে ডগ। এখন কে ছোট কে বড়? ক্যাট ছোট, ডগ বড়। সাইজে বড় সেজন্য না, কিন্তু ক্যাট শব্দটা ডিকশনারিতে আগে আসে আর ডগ শব্দটা ডিকশনারিতে পরে আসে। সেই কারণে ক্যাট ছোট। আমি আস্কি ভ্যালু দিয়েও যদি চিন্তা করি, সি এর আস্কি ভ্যালু ডি, তাহলে কোনটার আস্কি ভ্যালু আগে আসবে? সি, যেহেতু সি আগে আসে। তাহলে এখন কিন্তু আমার যে শব্দ দুইটা, অর্থাৎ আমি S1 এর মধ্যেও সি আছে আর S3 তে আছে ডি, তাহলে সি আর ডি এটার মধ্যে এর এর সি এর ডি, তাহলে এখানে মিসম্যাচ হলো। মিসম্যাচ হওয়ার পরে প্রথমটারটা ছোট না বড় সেটা দেখতে হবে। প্রথমটারটা যদি ছোট হয় তাহলে নেগেটিভ নাম্বার রিটার্ন, প্রথমটা যদি বড় হতো তাহলে পজিটিভ নাম্বার রিটার্ন। প্রথমটা যেহেতু ছোট, নেগেটিভ নাম্বার রিটার্ন করবে, তাহলে আবার এইটা স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা আসলে S1 কামস বিফোর S3 এই কথাটা প্রিন্ট হবে। আফটার S3 এটা না, বিফোর S3 এই কথাটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি শব্দের মধ্যে বড় হাতের ছোট হাতের মিক্স করে দেই, তখন কিন্তু strcmp ঠিক মতো কাজ করে। যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি, যে মনে করো আমরা S1 এর মধ্যে ক্যাট রেখেছি, S2 এর মধ্যেও ক্যাট রেখেছি, কিন্তু S1 এর ক্যাটটা ছোট হাতের সি আর S2 এর ক্যাটটা বড় হাতের সি। এবার খেয়াল করে দেখো যে এইটা ছোট হাতের, এটা বড় হাতের। এখন আমি S1 S2 এটা দিয়ে কল করলাম। এক সেকেন্ড।
ওকে, আচ্ছা তাহলে এখন দেখো যে এই যে এখানে এখানে গিয়ে কিন্তু ওই আমাদের একটা ঝামেলা হলো যে যেহেতু সি আমরা সাধারণত আস্কি ভ্যালুর উপরে করি, যদিও শব্দ দুইটা ক্যাট, কিন্তু প্রথমটা ছোট হাতের সি, পরেরটা বড় হাতের সি। তো এইখানে কিন্তু আমরা যখন তুলনা করতেছি, তাহলে বড় হাতের সিটা এখানে পড়ছে আর ছোট হাতের সিটা এখানে পড়ছে। তাহলে ছোট হাতের সি এর আস্কি ভ্যালু বেশি আর এটার কম, তাহলে ডিকশনারিতে যদি সাজাই তাহলে ছোট হাতের সিটা কিন্তু পড়ে যাবে। তাহলে এখন আসবে কিন্তু S1 কামস আফটার S2, যদিও দুইটাই ক্যাট, কিন্তু এখন কিন্তু বলবে আফটার। তাহলে এইখানে একটা ঝামেলা দেখা দিল, শব্দ একই কিন্তু STR-CMP-র ওই ক্যাপাবিলিটিটা নাই, যে বোঝার ক্ষমতা নাই যে শব্দ দুটো। আচ্ছা, এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্ট লাইব্রেরি ফাংশন। হোয়াট ইজ দ্যাট লাইব্রেরি ফাংশন আমরা একটু দেখি। এটা হচ্ছে STR-CMP-I। এই আই মানে হচ্ছে ইগনোর কেস, সংক্ষেপে আই। তাহলে দুটো লাইব্রেরি ফাংশন আছে, শুধু STR-CMP আর STR-CMP-I। তাহলে STR-CMP-I মানে ইগনোর কেস, ছোট হাতের বড় হাতের ইগনোর করো। তখন দেখা যাবে যে ছোট হাতের সি আর বড় হাতের সি কে সে ইগনোর করে হয় দুইটাকেই ছোট হাতের বানিয়ে তুলনা করে, অথবা দুইটাকে বড় হাতের বানিয়ে তুলনা করে, এবং তখন কিন্তু সেম বলবে। তাহলে আমরা এই STR-CMP-র জায়গাটায় আমরা এখন লাইব্রেরি ফাংশনটাই বদলে দিলাম। এখন আমরা একই সব প্রোগ্রামে একই রাখলাম, এবার কিন্তু দেখো STR-CMP-I ব্যবহার করে আই ব্যবহার করলাম। এখন যদিও একটা ছোট হাতের সি একটা বড় হাতের সি, বাট দুটো জন্য সে জিরো রিটার্ন, শব্দ তো একই। এখন বলবে যে দে আর সেম। তাহলে তোমার যদি কেস ম্যাটার্স হয় তাহলে STR-CMP-I ব্যবহার করবা, আর যদি কেস ম্যাটার করে না তাহলে STR-CMP। এটা হচ্ছে গিয়ে সামান্য। তাহলে আমরা অনেক কিছু শিখেছি, STR-CMP, STR-REV, তারপরে STR-CPY, STR-CAT, এই সবগুলো মিলিয়ে আমরা একটা মোটামুটি একটা বড় প্রবলেম সলভ করি। তাহলে দেখবো যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করলে আমাদের বড় প্রবলেমের সলিউশন কত ছোট হয়েছে। আচ্ছা, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে প্যালিন্ড্রম টেস্টিং, অর্থাৎ একটা শব্দ প্যালিন্ড্রম কিনা বলতো। না, হোয়াট ইজ প্যালিন্ড্রম? এটা একটা মজার জিনিস, ইংরেজিতে হয় সাধারণত, যে একটা শব্দকে যদি আমি উল্টে দেই, রিভার্স করে ফেলি, তারপরে যদি শব্দটা সেম থাকে, দেন দিস ইজ কল্ড প্যালিন্ড্রম। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মম বা ড্যাড। দেখো, ড্যাড কে যদি রিভার্স করো ড্যাড। আই, আমাদের যে চোখ, এটাও রিভার্স করলে, তারপর লেভেল, ম্যাডাম, এগুলো সবই কিন্তু প্যালিন্ড্রমিক ওয়ার্ড। তাহলে write down a program that will take a word as input and will determine whether the word is a palindrome or not. A palindrome is a word that reads the same backward as forward. মানে আমি এদিক থেকে ফরওয়ার্ড পড়লে যা, ব্যাকওয়ার্ড পড়লেও তাই, এটাকে আমরা প্যালিন্ড্রোম বলছি। তাহলে আমরা এই প্রোগ্রামটা করার জন্য কি করব? প্রোগ্রামের সলিউশনটা আমরা দেখি। আচ্ছা, প্রথমেই আমাদের দুটো শব্দ ইনপুট নিতে হবে, রাইট? তাহলে দুটো শব্দের জন্য আমরা দুটো অ্যারে নিলাম, একটা হচ্ছে গিয়ে S80, আর একটা হচ্ছে T80। আমাদের শব্দ দুটো হবে না, শব্দ হবে একই একটাই, কিন্তু ওই যে আমাদের কি করতে হচ্ছে, আমাদের তো শব্দটাকে রিভার্স করতে হবে, রিভার্স করে একটা জায়গায় রাখতে হবে, তারপর না আমি তুলনা করতে পারবো, রাইট? মনে করো আমি এস এর মধ্যে ইনপুট নিলাম, গেটস এস, ইনপুট পেয়ে গেছি। কিন্তু ইনপুট পেলেই তো হবে না, আমাকে কি করতে হবে? এস কে প্রথমে রিভার্স করতে হবে। রিভার্স করার পরে দেখবো যে রিভার্সটা কি আর এস নিজে কি, এই দুইটা সমান কিনা তুলনা করতে হবে। এখন তোমাদের মনে আছে কিনা যে রিভার্স করার জন্য আমরা কি করি? STR-REV এই লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, STR-REV এস দিয়ে দিলাম।
আচ্ছা, str_rev কি করে, একটা শব্দকে রিভার্স করে, এবং এটা কিন্তু পার্মানেন্ট। তার মানে সে কিন্তু রিভার্স করে ফেলছে। তাহলে আগেরটা কি ছিল? আগেরটা তো হারিয়ে গেল, তো বিপদ হয়ে গেল। তাহলে আমরা একটা কাজ করি, একে রিভার্স করার আগে এর একটা কপি রাখি। কপি কোথায় রাখবো? ওই যে টিতে। আর গত ক্লাসে কপিটা তোমাদের মনে আছে কিনা, আমরা str_cpy দিয়ে কপি করেছিলাম। str_cpy, এটার মধ্যে আমরা এস এর একটা কপি টিতে রেখে দিলাম। তাহলে এস থেকে টিতে একটা কপি তৈরি করলাম। আমরা জানি ডান দিক থেকে বাম দিকে যায়। এখন আমি সেফ। তাহলে এখন যদি আমি এস কে রিভার্স করি, অসুবিধা নেই, কারণ এর একটা কপি আছে টিতে। তাহলে এস এর আগের ভার্সন হচ্ছে টি, আর এর রিভার্স ভার্সন হচ্ছে এস নিজেই। এস চেঞ্জ হয়ে গেছে। এই দুইটাকে নিয়ে আমরা str_cmp এর কাছে পাঠালাম, বা str_cmp_i এর কাছেও পাঠাতে পারি। কারণ মম প্রথমটা বড় হাতের হইলো কিছু যায় আসে না, পরেরটা ছোট হাতের, এটা তো প্যালিন্ড্রোম। তাহলে আমরা str_cmp_i কে কল করলাম, সে একটা ইন্টিজার রিটার্ন করে, তাহলে আমরা একটা ইন্টিজার এন নিলাম, সে আমাকে কিছু একটা ফিডব্যাক দেয়। এইবার আমরা করব কি, আমাদের দরকার কি, প্যালিন্ড্রোম হতে হলে এন এর মান কিন্তু 0 হইতে হবে, অর্থাৎ একই হতে হবে। একই না হলে তো প্যালিন্ড্রোম না, রিভার্স করলেও একই থাকে, তাহলে প্যালিন্ড্রোম। তাহলে এন এর মান যদি 0 হয়, তখন আমরা বলবো যে ইয়েস প্যালিন্ড্রোম, পুটস ইয়েস। আর না হলে এলস, আমরা বলবো যে না, এটা তো প্যালিন্ড্রোম না, নো করে দিই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি স্ট্রিং শেষ করলাম, ঠিক আছে। তাহলে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা স্ট্রিং নিয়ে, আর কোনো ধরনের কনসার্ন বা কিছু? আদারওয়াইজ আমরা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের অ্যারে। হ্যাঁ, আচ্ছা, স্যার, কম্প্যারিজনের কোনো ডিফল্ট সেটিং আছে? মানে আমরা লাইব্রেরি ফাংশন ইউজ না করে এগুলা কিভাবে করতে পারি? লাইব্রেরি ফাংশন ইউজ না করে? ওইটা করার কোনো ওয়ে আছে কম্প্যারিজনের, লাইব্রেরি ফাংশন ইউজ না করে? তুমি নিজে লিখতে পারবা কম্পারিজন, রাইট? এটা আমি দেখাচ্ছি, তারা। ওকে, মানে লাইব্রেরি ফাংশন তো আমরাই লিখি, রাইট? তো অবশ্যই থাকবে। হ্যাঁ, কোশ্চেন আনসার হচ্ছে ইয়েস, অবশ্যই থাকবে। মানে তোমাকে লিখতে হবে। এখন তুমি লেখার সময় তুমি ধরে ধরে কম্পেয়ার করবা, রাইট? তো কোনো সমস্যা না। ধরা যাক আমরা যদি একটু দেখি যে দুটোকে যদি তুলনা করতে হয় তাহলে কি করতে হবে, একটু বুদ্ধি করে করলে হবে। ধরা যাক আমরা মেইনের মধ্যে আমরা দুটো ক্যারেক্টার অ্যারে নিলাম। সে আমরা একটার মধ্যে এস নিলাম, একটার মধ্যে টি। অর্থাৎ এখানে আমরা শুধু দুটো শব্দ তুলনা করতেছি, অর্থাৎ str_cmp কিভাবে কাজ করে সেটা দেখতেছি, আর কিছু না। প্রথমেই শব্দ দুটো তুমি নিয়ে নিলা ইনটু। আচ্ছা, ফার্স্টে আমরা একটা লেংথ চেক করি, যে এস এর মধ্যে কয়টা অক্ষর আছে, পি এর মধ্যে কয়টা অক্ষর আছে। যদি দেখি যে না, অক্ষর লেংথ মিলে নাই, তাহলে আর আমাদের কষ্ট করার দরকার কি, এই শব্দ তো কখনো এক হবে না। তাহলে আমরা এইরকম একটা কিছু করি, যে যদি strlen of s is not equal to strlen of t, দুইজনের লেংথ যদি সমান না হয়, প্রিন্ট দে আর নট সেম। আমরা শুধু সেম না ডিফারেন্ট, একই, এটা আমরা বের করতেছি, ঠিক আছে। আর আরো আরেকটু ডিপলি গেলে কে ছোট কে বড় সেটাও বের করা যাবে, এখানে আমি দেখাবো পরে।
এলস, এইবার আসি আমরা এলস। এলস মানে কি, এখন দুইজন সেম, মানে দুইজন একই লেংথের, তাহলে ওর মধ্যে যদি 5টা অক্ষর থাকে এর মধ্যে 5টা, এর মধ্যে 4টা থাকলে এর মধ্যে 4টা, সেম নাম্বার অফ লেটার্স ইনসাইড। তাহলে এখন আমরা করব কি, দুটো স্ট্রিং এর ভেতরেই যেতে হবে, গিয়ে আমাদের দেখতে হবে যে কয়টা মিলে, অর্থাৎ আমরা কি দেখব সেটা একটু বলি। আমরা দেখব এটা, অর্থাৎ এস এর মধ্যে আছে এটা, টি এর মধ্যে আছে এটা, এবং দুইজনই একই লেংথের, দুইজনই 4 লেংথের মনে করে, এখানেও নাল এখানেও নাল। আমরা একটু দেখবো কি এইটার প্রথমটার সাথে এর প্রথমটা মিলে কিনা। যদি মিলে একটা কাউন্টার বাড়াবো, তারপরে এর দ্বিতীয়টা মিলে কিনা, যদি মিলে কাউন্টার আবার বাড়াবো, এইভাবে একদম শেষ পর্যন্ত যাব। এরপরে আমরা কাউন্টারের দিকে তাকাবো যে কয়টা মিললো, যদি দেখি এদের মধ্যে যতগুলো আছে ততটাই মিলে গেছে, তাহলে তো এটা সেম। আর যদি দেখি যে না, এদের মধ্যে যতগুলো আছে ততটা মিলে নাই, তার থেকে একটু কম দেখা যাচ্ছে, কাউন্টার মধ্যে কম মিলছে, তাহলে তো সেম। এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন লজিক। তো অ্যালগরিদমিক লজিক তোমাদের কিন্তু এখন একটু চিন্তা করতে হবে। তার মানে আমরা কি করব, আমরা টেকনিক্যালি কিছু ইন্টিজার নিয়ে নিব, ইন্ট আই এন কাউন্টার 0। হ্যাঁ, প্রথমেই তুমি করলা কি, লেংথটা বের করে নাও, যে আচ্ছা লেংথটা বের করে নিতে পারি আমরা এন এর মধ্যে। এরপরে যদি S0 আর T0, এখন কিন্তু একটা একটা করে দেখতে হচ্ছে, এস আর টি একবারে দেখা যাচ্ছে না, S0 T0 সেম কিনা, যদি সেম হয় কাউন্টার বাড়াও। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে আচ্ছা ভালো কথা, S0 T0 দেখছি, তাহলে পরেরটাও দেখি, S1 এবং T1। S1 এর সাথে তখন আর T0 না, S1 T1, S0 T0, ওই যে আমরা যেটা একটু আগে দেখলাম, সমান হলে কাউন্টার বাড়াচ্ছে। তাহলে এইটা গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমরা তো লুপে ফেলে কাজটা করে ফেলি, এরকম কয়টা মিললো আমরা দেখবো। তাহলে ফর i = 0, i <n i++, তাহলে চট করে আমরা একটার পর একটা ঘুরে ঘুরে দেখলাম যে কয়টা মিলে। এবার লুপ শেষ, লুপ কিন্তু একটা 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 করে একদম শেষ পর্যন্ত গিয়েছে, এবং কয়টা মিলেছে সেটাও ট্র্যাক করেছে সি তে। এবার আসো, আমার একদিকে আছে সি, আরেকদিকে আছে টোটাল। সি হচ্ছে কয়টা মিলেছে, আর টোটাল কয়টা আছে এন, কারণ এন এর মধ্যে আমরা কি লেংথটা নিয়েছি। এটা যদি ম্যাচ করে যায় তাহলে তো দে আর সেম, অর্থাৎ যতগুলো ছিল ততগুলোই ম্যাচ করে গেছে।
ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার যে দে আর সেম, এবং আমরা আদারওয়াইজ আমরা বলবো যে নো, দে আর নট সেম, এলস দে আর নট সেম। ওকে, তাহলে আমরা একটু রান করে দেখি কি অবস্থা। আমরা সমান একই শব্দ দিব, আলাদা শব্দ দিব। ধরো আমরা দিলাম ক্যাট, আর এখানে দিলাম ক্যাট, বললো দে আর সেম। আমরা আবার রান করলাম, ক্যাট, আমি দিলাম ডগ, দে আর নট সেম। আমরা একটু বড় শব্দ দিই, অ্যাপেল, এটা দিলাম এইটস, দে আর নট সেম। আচ্ছা, আইডেন্টিফাই করতে পারতেছি যে কি অবস্থা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি ছোট হাতের বা বড় হাতের দিই তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। যেমন দেখো, ওই যে আমরা বললাম যে ক্যাট, এটা বড় হাতের ক্যাট, দে আর নট সেম, অথচ দুইটাই কিন্তু ক্যাট। এটা করার জন্য ওই যে তোমাদের মনে আছে কিনা যে দুইজনকেই হয়তো লোয়ার কেসে কনভার্ট করে নিতে পারো, যে টু লোয়ার কম্পেয়ার করার সময় তুমি বলে যে এটাও টু লোয়ার আর এটাও টু লোয়ার, দুইটাই টু লোয়ার। এবার যদি রান করি, তাহলে এখন যদি আমি ক্যাট দেই, দেয়ারছি, এখন কিন্তু আর আলাদা দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে দুইজনকে যদি লোয়ার কেসে কনভার্ট করো বা দুইজনকে আপার কেসে কনভার্ট করে তারপরে তুলনা করো, তাহলে ইউজার কি ইনপুট দিল সেটা আর ব্যাপার না। হ্যাঁ, সেই ছোট হাতে দিতে পারে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমার? ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমরা কথা বলবো। টু ডি অ্যারে আমি একটু স্লাইডটা খুলি। ওকে, তাহলে টু ডি অ্যারে অ্যান্ড মেট্রিসেস। টু ডাইমেনশনাল অ্যারে অনেক সময় মেট্রিক্স নামেও পরিচিত। তো এটা আমরা একটু প্রথমে দেখি যে টু ডাইমেনশনাল অ্যারে প্রত্যেক সময় কিন্তু আমরা মোটিভেশন হিসেবে এটা আগে দেখে নিয়েছি যে কেন আমার এই জিনিসটা লাগে, এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না কেন, বা আমরা এতদিন যে নলেজ গ্যাদার করেছি আর দে গুড এনাফ। তাহলে সেটা নিয়ে আমরা একটু আলাপ করে নিই প্রথমেই। ধরা যাক এরকম একটা সিনারিও যে আমাদের ক্লাসে মাত্র 5 জন স্টুডেন্ট, খুবই স্মল সাইজের একটা ক্লাস। ছোট স্কেলে চিন্তা করো, তাহলে চিন্তা করতে সুবিধা হয়। আমাদের 5 জন স্টুডেন্ট এবং প্রতিটা স্টুডেন্ট 3টা সাবজেক্টে রেজিস্ট্রেশন করেছে, সিএসসি 101, ইংলিশ 101 and ট্রিপল ই 10। তাহলে এখন আমাকে বললো যে 5 জন স্টুডেন্টের মার্কস আমার প্রোগ্রামের মধ্যে নিয়ে আমাকে প্রসেস করতে। তাহলে স্টোর দ্য মার্কস অফ অল স্টুডেন্টস ইন অল 3 সাবজেক্টস। আমরা একটু দ্রুত ক্যালকুলেশন করে নেই যে আমাদের স্টুডেন্ট 5 জন, প্রতিজনের 3টা করে সাবজেক্ট, তাহলে মোট মার্ক কয়টা? 15টা। 15টা মার্কস। আচ্ছা, এখন সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ সেটা হচ্ছে কি, আমি 15টা ভ্যারিয়েবল নিয়ে 15টা ভ্যারিয়েবলের মধ্যে আমি 15টা মার্কস। কিন্তু আমাদের ঝামেলা হচ্ছে এই সলিউশনটা কিন্তু নন স্কেলেবল সলিউশন হলো। কেন? কারণ আমি যদি বলি যে স্টুডেন্টের সংখ্যা এখন 5 না 50 আর সাবজেক্ট 3টা না 40টা, তাহলে আমার ভ্যারিয়েবল লাগবে 200। ও ইনফ্যাক্ট 200 তো না, 2000। রাইট, 50 × 20, 50 সরি 1000 হচ্ছে, 50 × 10 হচ্ছে 500, 50 × 20 হচ্ছে 1000। আমার 1000টা ভ্যারিয়েবল লাগবে
যেখানে আমার 15টা লাগতেছিল হঠাৎ করে বেড়ে 1000 টাকা। আমাদের এমন একটা সলিউশন দিতে হবে যে নাম্বার অফ স্টুডেন্ট বা নাম্বার অফ সাবজেক্ট বাড়লেও আমার ভ্যারিয়েবলের সংখ্যা বাড়বে না, প্রোগ্রামের সাইজও যা আছে তা থাকবে। এই দুটো জিনিস কিন্তু আমরা অ্যারের ক্ষেত্রে আমরা শিখেছি। আচ্ছা, আমাদের তোমাদের মিড টার্মের সিলেবাস নিয়ে আমরা একটু কথা বলে নিই, যেহেতু আমি পরে ভুলে যেতে পারি। তাহলে তোমাদের মিড টার্ম যে আমাদের হবে হচ্ছে গিয়ে, আগেই বলেছিলাম এপ্রিলের 12 তারিখ, স্যাটারডে, এপ্রিল 12 স্যাটারডে। আমাদের এপ্রিলের এপ্রিল 5 তারিখ হচ্ছে গিয়ে স্যাটারডে, সেদিন আমাদের খুলতেছে ঈদের পরে, আর তার সাথে 7 দিন যোগ করলে 12 তারিখ। আমাদের সিলেবাস হবে নেস্টেড লুপস। আমরা যদি এখানে ছিলাম না, আচ্ছা, আমাদের হচ্ছে নেস্টেড লুপস, দেন আমরা পড়লাম অ্যারে 1D, আর আমরা পড়লাম স্ট্রিং। আমরা 2D অ্যারে শেষ করতে পারবো না আজকে, তাহলে 2D অ্যারেটা তাহলে থাক। আমরা এই 3টা টপিকের উপরে মিড টার্ম 2 আমরা ইনশাল্লাহ 12 তারিখ, এপ্রিল 12 তারিখ। আর 2 ডাইমেনশনাল অ্যারে থেকে বাকি যে অংশটা এটার উপরে হয়তো ফাইনাল হবে। তাহলে 2 ডাইমেনশনাল অ্যারে আমাদের স্ট্রাকচার থাকবে, ফাংশন থাকবে, আর পয়েন্টের কিছু অংশ আমরা কভার করবো ইনশাল্লাহ। তাহলে 3টা টপিক অবশ্যই ফাইনাল থাকবে: স্ট্রাকচার, 2 ডাইমেনশনাল অ্যারে, আর একটা হচ্ছে ফাংশন। 3টা ফুল টপিক, আর পয়েন্টার আমরা যতটুকু কভার করতে পারি ততটুকু থাকে। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল থিং। এবার আমরা আবার ব্যাক করি এখানে। আচ্ছা, আমরা এর আগে 1 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও এরকম একটা সমস্যায় পড়েছিলাম যে আমাদের নন স্কেলেবল সলিউশন চলে আসছিল। সেটাকে আমরা স্কেলেবল সলিউশনে কনভার্ট করেছিলাম। কিভাবে করেছিলাম? আমরা কিন্তু অ্যারে ব্যবহার করেছিলাম। এখানেও অ্যারে ব্যবহার করা যায়। আমরা একটা কাজ করতে পারি, আমাদের স্টুডেন্ট 5 জন, তাহলে 5টা স্টুডেন্টের জন্য 5টা অ্যারে তৈরি করি। প্রথম স্টুডেন্টের জন্য একটা অ্যারে, দ্বিতীয় স্টুডেন্টের জন্য একটা অ্যারে, তৃতীয় স্টুডেন্টের জন্য একটা অ্যারে, চতুর্থ আরেকটা, পঞ্চম আরেকটা। আচ্ছা, প্রতিটা অ্যারের সাইজ কত হবে কেউ বলতে পারবা? মনে করো প্রথম স্টুডেন্টের মার্কস রাখতে চাচ্ছি, তাহলে একটা অ্যারে নিব, এটার সাইজ কত হবে? এনিওয়ান? 3। Sir, the number of subjects. ইয়েস, নাম্বার অফ সাবজেক্টস। আমাদের এখানে যেহেতু তিনটা সাবজেক্ট বলে দিয়েছে, মানে একজন স্টুডেন্ট তো 3টা মার্কস, 3টা সাবজেক্ট এনরোল করেছে, তো 3টার বেশি তো হবে না। আর যদি বলতো না 10টা সাবজেক্ট এনরোল করেছে, তাহলে 10টা মার্কস। তাহলে আমরা এরকম ভাবে একটা অ্যারে তৈরি করলাম, S13 দিয়ে আমরা 78, 83, 82। দেখো এখানে কিন্তু আমার কষ্ট করে সাবজেক্ট রাখতে হবে না। বাই ডিফল্ট মনে মনে রাখবা যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের ইংলিশের মার্কস, এটা মনে করো সিএসসি এর মার্কস, এর পরেরটা ধরা যাক ট্রিপলির মার্কস। এই অর্ডারে রাখলাম। এবার দ্বিতীয় স্টুডেন্টের জন্য আবারও এরকম 3 সাইজের অ্যারে, প্রথমটা ইংলিশ, পরেরটা সিএসসি, আর পরেরটা ট্রিপল। এইভাবে যেতে থাকবে। থার্ড স্টুডেন্টের ইংলিশ, সিএসসি, ট্রিপল, ইংলিশ, সিএসসি, ট্রিপলি, লাস্ট স্টুডেন্টের ইংলিশ, সিএসসি। আচ্ছা, আরেকটা অল্টারনেটিভ সলিউশন হতে পারে যে আমি মার্কস গুলোর জন্য অ্যারে তৈরি করি। এটা তো স্টুডেন্ট গুলোর জন্য অ্যারে তৈরি করেছি। মার্কস গুলোর জন্য যদি অ্যারে তৈরি করি, তাহলে আমার যেহেতু 3টা সাবজেক্ট, তাহলে আমার 3টা অ্যারে তৈরি করলেই হবে। তাহলে আমরা 3টা অ্যারে তৈরি করবো, যে ইন্ট মনে করো এম, সে প্রথমে M1, এটার সাইজ কত হবে এটা আমরা একটু চিন্তা করি একটু পরে। ধরা যাক আমরা এটার মধ্যে ইংলিশের মার্ক গুলো রাখবো। তাহলে খেয়াল করো ইংলিশের মার্ক কোনগুলো, এই যে এই প্রথম গুলো সব ইংলিশ। তা আমার স্টুডেন্ট যেহেতু 5টা, তাহলে এর সাইজ 5 হতে হবে। তাহলে আমরা 78, 90, 71,
দেন 97, 89 এভাবে করে রাখো। তাহলে এটার সাইজ আমরা 5 দিয়ে দিলাম। আচ্ছা, কেউ কি বলতে পারবা এরকম অ্যারে কয়টা লাগবে? 3টা লাগবে। 3টা লাগবে, কারণ আমার 3টা সাবজেক্ট। তাহলে প্রথম কলামটা হচ্ছে গিয়ে প্রথম সাবজেক্টের মার্কস, দ্বিতীয় কলামটা দ্বিতীয় সাবজেক্টের মার্কস। তাহলে আমরা M1, M2 আর M3 এরকম 3টা অ্যারে তৈরি করলেই, সবই 5 সাইজের, এটাও 5 সাইজের, এটাও 5 সাইজের, সবই 5 সাইজের করলে আমাদের কাজ হবে। বাট স্টিল এটা কিন্তু নন স্কেলেবল সলিউশন। কেন? কারণ প্রথম সলিউশনে যখন আমি স্টুডেন্ট দিয়ে অ্যারে তৈরি করলাম, 5টা অ্যারে লেগেছে, কারণ 5 জন স্টুডেন্ট। আমার স্টুডেন্ট যদি বলে যে 5 জন না 50 জন, তাহলে টাচ টাচ করে আমাদের বেড়ে যাবে। এরপরে আমার সাবজেক্ট ছিল 3টা, সেই জন্য আমি 3টা মার্কসের অ্যারে, এম এর অ্যারে তৈরি করেছিলাম। কিন্তু আমার যদি বলে যে সাবজেক্ট 40টা, তখন কিন্তু আমার আবার এই অ্যারে সংখ্যা হবে। তাহলে আমার যদি 120 জন স্টুডেন্ট থাকে একটা ক্লাসে, তাহলে কিন্তু আমার নন স্কেলেবল সলিউশন হচ্ছে। বা আমার যদি 50টা সাবজেক্ট হয়, তাহলে নন স্কেলেবল সলিউশন হচ্ছে। দেন হোয়াট ইজ দ্য এক্সাক্ট ফাইনেস্ট সলিউশন ইন সি প্রোগ্রাম? সেটা হচ্ছে, সি চিন্তা করলো বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চিন্তা করে, যে 1 ডাইমেনশনাল অ্যারে যদি তৈরি করা যায়, ওয়াই নট 2 ডাইমেনশনাল অ্যারে? আমরা যদি একটা কাজ করি, একটা টেবিল তৈরি করি, তাহলে আমার 1 ডাইমেনশনাল অ্যারে জাস্ট একটা রো, আর এগুলো কিন্তু কলাম। তার মানে এই দুটোকে কম্বাইন করলে একটা টেবিল। তাহলে আমরা এরকম একটা কিছু তৈরি করবো, যে 2 ডাইমেনশনাল অ্যারেতে স্টোর করব, যেখানে ফার্স্ট ডাইমেনশন হবে কোন স্টুডেন্ট, আর সেকেন্ড ডাইমেনশন হবে কোন সাবজেক্ট। তাহলে এক্সাক্ট স্টুডেন্টের নাম টাম দরকার নেই, আমরা বললাম যে প্রথম স্টুডেন্ট 0, দ্বিতীয় স্টুডেন্ট 1, পরেরটা 2, এভাবে করে 5 জন স্টুডেন্টের 4 গিয়ে শেষ। সেরকম সাবজেক্ট সিএসসি 101, ট্রিপল ই, এগুলো দরকার নেই। প্রথমটা 0 মানেই ধরে নিলাম ইংলিশ, 1 মানে সিএসসি, 2 মানে ট্রিপল। তাহলে আমাদের এরকম একটা টেবিল তৈরি হয়ে গেল। এবার খেয়াল করে দেখো, এই টেবিলের সাইজগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার। এখানে কেন আমাদের 5টা রো? কারণ যেহেতু স্টুডেন্ট 5 জন। এখানে কেন আমাদের 3টা কলাম? কারণ স্টুডেন্ট, কারণ সাবজেক্ট হচ্ছে 3টা। তাহলে আমাকে আমার সাবজেক্ট 3টা, এইটা হচ্ছে আমার, এই ডাইমেনশনে আমি সাবজেক্ট নিয়েছি, আর এই ডাইমেনশনে আমি স্টুডেন্ট নিয়েছি। তাহলে এটা হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট কয়জন? আমাদের 5 জন ছিল। আচ্ছা, এখন আমাকে যদি বলে স্টুডেন্ট 5 জন না 50 জন, তাহলে এটা টাচ করে বেড়ে 5 থেকে 50টা রো হয়ে যাবে। আর আমাকে যদি বলে সাবজেক্ট 3টা না 40টা, আমি কলাম চট করে 3 থেকে 40 করব। তাহলে কিন্তু প্রবলেম সলভ। তো দেখো যে একটা নন স্কেলেবল সলিউশনকে আমরা কিভাবে স্কেলেবল সলিউশনে কনভার্ট করে দিচ্ছি। তো এইটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। এখন আমাকে যদি বলে যে দেখো তো 4 নাম্বার স্টুডেন্ট, মানে এই স্টুডেন্ট ইলেকট্রিক্যালে কত পেয়েছে? এই দেখো 95 পেয়েছে। সে সিএসসি তে কত পেয়েছে? 96। ইংলিশে পেয়েছে 97। তাহলে কোনো একটা স্টুডেন্ট 3টা সাবজেক্টে কত পেলো, আমি রো বরাবর গেলেই পেয়ে যাবো। এটা ইংলিশ, এটা সিএসসি, এটা ট্রিপল। আবার এই স্টুডেন্ট 3টা সাবজেক্টে এটা পেয়েছে। তাহলে তোমাকে যদি বলে যে লাস্ট স্টুডেন্ট সে কোন সাবজেক্টে বেশি ভালো, আমি এ বরাবর হাঁটলেই পেয়ে যাচ্ছি, ও সে তো সিএসসি তে 93 পেয়েছে, বাকি 3টায় তো, বাকি 2টায় তো এর থেকে কম পেয়েছে, তাহলে সে সিএসসি তে ভালো। আর আমি যদি কলাম বরাবর হাঁটি, তাহলে কোনো একটা সাবজেক্টের স্টুডেন্টের পারফরমেন্স বোঝা যাবে। যেমন আমি যদি এই বরাবর আগাই, তাহলে বোঝা যাবে যে ট্রিপলিতে কেমন করেছে। ট্রিপলিতে হাইয়েস্ট কত, এটা। ট্রিপলি সাবজেক্টের লোয়েস্ট কত, 78। এই হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে। তাহলে 1 ডাইমেনশনাল অ্যারেতে আমার অনেকগুলো বক্স থাকে, 2 ডাইমেনশনাল অ্যারেতে অনেকগুলো বক্স থাকে। 2 ডাইমেনশনাল অ্যারেতে আমরা স্পেসিফিক্যালি সেল বলি, টেবিল যেহেতু। তবে 1 ডাইমেনশনাল অ্যারেতে বক্সটা লিনিয়ার, এরকম পাশে পাশে 0 1 2 3 শেষ। 2 ডাইমেনশনাল অ্যারেতে
আমার কোনো একটা বক্স পিন পয়েন্ট করতে আমার দুটো জিনিস লাগে। একটা হচ্ছে সে কত নাম্বার রোতে আছে, একটা হচ্ছে কত নাম্বার কলামে আছে। ঠিক আছে? আর ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কিন্তু আমি শুধু কত নাম্বার কলামে আছে এটা বলছি, কারণ ওর কোনো রো নাই, একটাই রো। কত নাম্বার কলাম ওইটাই দিয়ে দিচ্ছি। তাহলে এখন কিন্তু টু ডাইমেনশনাল অ্যারেতে আমি যদি এইটাকে পিন পয়েন্ট করতে চাই, তাহলে আমাকে বলতে হবে রো নাম্বার 1, কলাম নাম্বার 1, এটা ইন্টারসেকশন। আমার যদি এইটা পিন পয়েন্ট করতে হয়, তাহলে রো নাম্বার 2, কলাম নাম্বার, তাহলে দুইটার কম্বিনেশন আমার। এটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, এবার আসি আমরা টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে একে ভ্যালু দিতে হবে। তৈরি করা খুবই সোজা, ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতোই। দেখো যে তুমি অ্যারের নাম দিলা, সামনে একটা ডেটা টাইপ দিয়ে দিলা। আর অ্যারেতে আমরা বলেছি যে ডেটা টাইপ যেটা দিব, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ডেটা টাইপ একই হবে। প্রথমটা যদি ইন্টিজার হয় সবগুলো সেল ইন্টিজার, প্রথমটা যদি ক্যারেক্টার হয় সবগুলো সেল ক্যারেক্টার। এরপরে হচ্ছে গিয়ে অ্যারের নাম, ভ্যারিয়েবলের নাম নিবা। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে হলে শুধুমাত্র একটা সাইজ দিতে হতো। এখন যেহেতু এটা টু ডাইমেনশনাল অ্যারে, তাহলে আমাকে দুটো জিনিস বলতে হবে, এর রো কয়টা, এর কলাম কয়টা, এবং দুটো কি করতে হবে, দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে বলতে হবে। তাহলে প্রথম থার্ড ব্র্যাকেটে আমি যেটা বলবো সেটা মিন করবে যে আমি বলছি রো কয়টা, আর পরের থার্ড ব্র্যাকেটে যেটা দিচ্ছি সেটা বলবে কলাম কয়টা। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। মনে করো তুমি বলে ইন্ট মেট্রিক্স 3 4, সে তখন একটা টেবিল অটোমেটিক্যালি তৈরি করে ফেলবে যেটার মধ্যে 3টা রো আর 4টা কলাম, এরকম 3টা রো 4টা কলাম। তাহলে প্রথম রোটা রো 0, পরেরটা রো 1, রো 2, এটা কলাম 0, কলাম 1, কলাম 2, কলাম 3। এরপরে তুমি ডেটা দিতে পারবে, এই যে এরকম একটা ডেটা দিয়ে দিলাম 4 1 0 2 -1 2 4 3, এরকম ডেটাগুলো কিভাবে দিতে হবে এটা শিখবো আমরা। তাহলে অ্যারে তৈরি করার সময় আমি যে জিনিসটা দিয়ে তৈরি করতেছি সেটা আসলে সাইজ বোঝাচ্ছে যে আমার কয়টা রো এবং কয়টা। আচ্ছা, যদিও এটা টু ডাইমেনশনাল অ্যারে, এটা কিন্তু মেমোরিতে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করে রাখে। সেটা কিভাবে করে দেখো, যে মেমোরিতে এরকম থাকবে, সিরিয়ালি থাকবে। মেমোরি কিন্তু টু ডাইমেনশনাল না, মেমোরি ওয়ান ডাইমেনশনাল। মেমোরিতে কি করে, প্রথম রো এর 4টা ফার্স্টে রাখে, তারপরে দ্বিতীয় রো এর 4টা রাখে, তারপরে তৃতীয় রো এর 4টাকে রাখে। একদম ফ্ল্যাট হিসেবে সে রেখে দিচ্ছে। আবার অনেকটা এইরকম যদি আমরা একটু চিন্তা করি, যে হ্যাঁ এরকম প্রথম রোটা, তারপর দ্বিতীয় রোটা, এরপরে তৃতীয় রোটা পরপর এভাবে চলে গেল। আচ্ছা, অ্যারের এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করব? অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করতে হলে ওই যে বলেছিলাম যে রো নাম্বার এবং কলাম নাম্বার, এখন দুটো বলতে হবে, একটা বললে হবে না। শুধু রো নাম্বার দিলে তো কনফিউশন হয়ে যাবে। আমি যদি বলি রো নাম্বার 0-র এলিমেন্ট দেখাও, রো নাম্বার 0-তে তো 4টা এলিমেন্ট, কোনটা দেখাবে? আমি যদি বলি কলাম 2, কলাম 2 এটার এলিমেন্ট দেখো, এর এর মধ্যে তো এলিমেন্ট অনেকগুলো। তাহলে এখনো আমার কিন্তু কোন একটা এলিমেন্ট প্রিন্ট করতে হলে দুটো জিনিসের কম্বিনেশন লাগবে। ধরা যাক আমি এইটা প্রিন্ট করতে চাচ্ছি, এটা রো নাম্বার কত 2 আর কলাম নাম্বার 3। আমার অ্যারেটা যদি এম হয়, তাহলে আমি কি বলবো, এম এর প্রথমে রো নাম্বার দিব 2, এরপরে আমি আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে এবার কলাম নাম্বার দিব, কলাম নাম্বার তো 3। এইটা আমি প্রিন্ট করতে পারবো, প্রিন্টএফ। এবং প্রিন্ট করার সময় আমরা %d দিয়ে প্রিন্ট করব। %d দিয়ে প্রিন্ট করলে সে এম এ 2 3, তাহলে 2 নাম্বার রো এবং 3 নাম্বার কলাম, তাহলে 1 প্রিন্ট করবে। অনেকে এটা ভুল করে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে রো নাম্বারও 0 থেকে শুরু হচ্ছে, কলাম নাম্বারও কিন্তু 0 থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা একটু সামারি করি। আমরা এটাকে তৈরি করার জন্য এম বা ম্যাট্রিক্স যাই নাম দিই, ভ্যারিয়েবলের নাম তো আমাদের হাতে, ম্যাট্রিক্স 3 4 এরকম একটা নাম দিলাম।
তাহলে ম্যাট্রিক্সটার 12টা এলিমেন্ট আছে, 12টা সেল আছে। ম্যাট্রিক্স 0 0 মানে প্রথম রো প্রথম কলাম, একদম টপ কর্নারে এটা। ম্যাট্রিক্স 2 3 মানে লাস্টটা, যেটা আমরা বললাম এই যে এটা এভাবে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা এই যে আমরা টু ডাইমেনশন অ্যারেতে দেখলাম যে কিছু ভ্যালু চলে গেছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের যে ছোটখাটো অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসে এই এই জায়গা থেকে কিন্তু আসবে। তো মনে করো যে আমরা এই টু ডাইমেনশন অ্যারে তৈরি করেছি M3 4, তাহলে এটার মধ্যে আমার 12টা সেল, 12টা সেলের মধ্যে আমি ধরা যাক এইরকম ভ্যালু দিতে চাচ্ছি, 4 1 0 2 -1 2 4 3 ইত্যাদি ইত্যাদি। তো এই ভ্যালুগুলো দেওয়ার উপায় কি হবে? সেটা হচ্ছে টু স্টেপ প্রসেস। আমরা করতে পারি কি, প্রথমে আমি একটু লিখে দেখাই, ভালো হবে। আচ্ছা, টু স্টেপ প্রসেসটা কিরকম, যে আমরা এরকম বলছি এই এলিমেন্টটা 4, তাহলে এটা কি রো নাম্বার 0 আর কলাম নাম্বার 0। তাহলে আমরা এটা লিখতে পারি যে এম, প্রথমে তো অ্যারেটা তৈরি করলাম, এই লাইনে কিন্তু অ্যারেটা তৈরি হচ্ছে। তারপর তুমি বললে যে M0 0,
ইকুয়াল টু 4। তারপরে এইটা M01 হচ্ছে 1। আচ্ছা, তাহলে 00 তে দিলা, 01-এ দিলা। এরপরে আমরা এইভাবে করে একটা একটা করে ধরে ধরে দিতে পারি। আচ্ছা, আবার সিরিয়ালি দিতে হবে কোনো কথা নেই, আমরা কিন্তু জাম্প করাতে পারবো। আমরা কিন্তু তারপর হঠাৎ করে এরকম লিখতে পারবো যে ধরা যাক তুমি 2 আর 3 এই সেলটার মধ্যে দিবা, তাহলে 2 এই ভ্যালুটা দিবে। তাহলে তুমি লিখলা যে M22 ইকুয়াল টু 3। এভাবে গেল। আচ্ছা, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যে তোমাদের মনে আছে কিনা যে আমরা সেট আকারে ভ্যালু দিয়ে দিয়েছিলাম, এটা আমরা এরকম করতে পারবো। তাহলে আমরা এরকম লিখবো যে ইন্ট M34 ইকুয়াল টু, এই যে তুমি সিরিয়ালি ভ্যালুগুলো দিয়ে যাও, 4 1 0 2 -1 2 4 3 0 -1 3 1। 12টা ভ্যালু দিয়ে দিলাম, 3 4 12। অটোমেটিক্যালি সে এইভাবে অর্গানাইজ করে ফেলবে। সে তো জানে যে আমার 3টা রো আর 4টা কলাম, তাহলে প্রথম 4টা নিয়ে সে এই 4 জায়গায় বসাবে, পরের 4টাকে নিয়ে নেক্সট বসাবে, তারপরের 4টাকে এখানে বসাবে। অর্থাৎ এরকম জিনিসটা সে নিজেই তৈরি করে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, মনে করো আমার তো 12টা ভ্যালু দেওয়ার কথা, আমি 12টা দিলাম না, মনে করো 10টা দিলাম, তাহলে বাকি দুইটা কি করবে? তোমাদের মনে আছে ওয়ান ডাইমেনশন অ্যারেতে কিন্তু আমরা এই কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম। অর্থাৎ যতগুলো এলিমেন্ট দেওয়ার কথা ততগুলো দিলা না, কম দিলা। হ্যাঁ, তাহলে বাকিগুলো কিন্তু জিরো দিয়ে আসলে ফিল আপ করে। তাহলে 10টা দিলে বাকি দুইটা জিরো, যদি 5টা দাও 60টা জিরো, বাকি সব জিরো করে ফেলবে, 12টা সে ফিল আপ করবে। তাহলে এটা হচ্ছে একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে, যেহেতু এটা টু ডাইমেনশন অ্যারে অনেকটা সেটের মতো, আমরা কিন্তু সেটের আবার সেট, দেখো এটার ভিতরে এইটা একটা সেট, আচ্ছা তাহলে এইটা আমরা একটা সেট চিন্তা করতে পারি যে 4 1 0 2, এটা একটা সেট। তারপর পরেরটা আরেকটা সেট, -1 2 4 3। লাস্টে আরেকটা সেট আছে, 0 -1 3 1। ঠিক আছে, তাহলে কমা দিলাম আমরা, কমা দিলাম, তাহলে আমার তিনটা সেট। প্রথম রো এর এলিমেন্ট গুলো নিয়ে একটা সেট বানালাম, দ্বিতীয় রো এর এলিমেন্ট নিয়ে আরেকটা সেট বানালাম, তৃতীয় রো এর এলিমেন্ট নিয়ে আরেকটা সেট বানালাম। তিনটার একটা, তিনটা সেটের আবার কমপ্লিট সেটটা হচ্ছে আমাদের অ্যারে ইন্ট M34, এরকম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আরেকটা নাইসেস্ট ওয়ে। টু ডাইমেনশনাল জিনিস তখন টু ডাইমেনশনালই মনে হবে। তাহলে এইটা আমরা আমরা চোখের সামনে এখন পরিষ্কার টাইপ দেখতে পাচ্ছি যে 4102 -1 243। এটা এটার একটা সুবিধা হচ্ছে যে এখন যদি আমি আমি কিন্তু সেট ওয়াইজ কম দিতে পারি। ধরা যাক তুমি এই দুইটা দিলা না, তখন সে কি করবে, এখানে 41 বসাবে, বাকি জায়গায় কিন্তু জিরো। তারপর ধরা যাক তুমি এখানে 3টা দিলা না, তাহলে প্রথমটায় -1 দিল, বাকি 3টা কিন্তু জিরো দিয়ে ফিল আপ করবে, পরেরটা কিন্তু ঠিক মতোই ফিল আপ করবে। এটা হচ্ছে গিয়ে সুবিধাটা। তাহলে আমরা এরকম যদি দিই
415 -1 2 4 3, আরেকটা সেটই দেই নাই, পুরা রোটাই দেই নাই, তাহলে পুরা রোটাকে সে 0 দিয়ে দিলাম। তাহলে এটা এরকম হবে, দেখো 415 এটা 0 -1 2 4 3 0 0। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা কি টাইম লাইন চলে গেছি না? হ্যাঁ, 10টা 52 বাজে। ঠিক আছে, আমাদের মনে হয় এই পর্যন্তই থাকুক, আমরা ঈদের পরে আমরা ইনশাল্লাহ। তোমার প্রশ্নটা কি আমি একটু দেখি। Take the value as a sequence of a row both in storing in memory and input set. Why not column? Yeah, that's a good question. আসলে সি হচ্ছে রো মেজর বলে, অর্থাৎ রো বাই রো সে ডিনোট করতে বলে। আর অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কলাম মেজর, এটা কলাম 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 ওয়াইজ তো এটা রো ওয়াইজ। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এটা মনে রাখতে হবে এবং সেভাবে করে কাজ করতে হবে। তাহলে আমাদের আজকে ল্যাব আছে, তোমাদের অনলাইনে হবে, সেই ল্যাবটা তোমরা ইনশাল্লাহ পার্টিসিপেট করো। ঠিক আছে, চ্যাট বক্সে কি লিখলাম? স্যার অ্যাটেন্ডেন্স আছে, আরেকটা ক্লাস আছে। আরেকটা ক্লাস আছে মানে কি, তুমি কি ফিজিক্যালি যাবে আরেক জায়গায়? এটা তো 1 মিনিটের ব্যাপার, এখান থেকে লিভ করবা, আরেক জায়গায় জয়েন করবা, রাইট? ঠিক আছে, আজকে এই পর্যন্তই।